সাইক্লয়েড সবাই তো করতে পেরেছো কি সাইক্লয়েড? Yes, Yes, ma'am. Calculate the সাইক্লয়েডটা আমরা হ্যাঁ সাইক্লয়েডটা আগের দিন আমরা একটু শেষের দিকে করেছিলাম, সেজন্য আমি শুধু হোয়াইট বোর্ডেই দেখাতে পেরেছি। স্যার যেটা শিটে আঁকিয়ে দেখান সেটা সময় ছিল না আজকে, সেজন্য আমরা সাইক্লয়েডটা আগে করব। স্যারের শিটে আঁকাটা দেখে নাও, অনেকেই করতে পেরেছো, আমি চাই সবাই যাতে করতে পারো, সেজন্য আমরা আবার সাইক্লয়েডটা দেখাবো। এবং আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে সাইক্লয়েডের ট্যানজেন্ট এবং নর্মাল কি করে আঁকা যায় সেটাও আমরা দেখে নেবো। আমাদের কিন্তু সবারই ট্যানজেন্ট এবং নর্মাল কিন্তু আঁকতে হবে, যেহেতু আমাদের সিলেবাসে আছে। ইলিপসের ক্ষেত্রে সময় বেশি লাগবে না, আমি সেটা পরে একদিন ক্লাসে দেখিয়ে দেব। আজকে যেহেতু আমরা সাইক্লয়েড করছি, আজকে আমরা সাইক্লয়েডের ট্যানজেন্ট নর্মাল দেখিয়ে দেব, তোমরা করে নিতে পারবে, ডেফিনেটলি পারবে। আর নেক্সট ক্লাসে আমরা ইনভলিউট করব, তখনই তার ট্যানজেন্ট নর্মালটা দেখে নেব, ঠিক আছে? যদি না পারো তোমরা, আমরা আবার ভিডিও করে দেবো, কোনো তোমরা পারবে, তোমরা এত কিছু করে ফেলছো যখন, তোমরা ভীষণ শার্প, আমরা তো খুবই খুশি তোমাদেরকে পেয়ে। অনলাইনে তোমরা এত ভালো ড্রয়িং করছো জাস্ট ভাবা যাচ্ছে না। কিন্তু একটা কথা বলে রাখি, যে যারা করছো খাতাটা কিন্তু রেখে দিও, ঠিক আছে? এমন যেন না হয় যে খাতাটা হারিয়ে গেল, কারণ প্রুফ তো ওটাই যে তুমি রেগুলার ক্লাসটা করছো। শিটে তো আমরা তোমাদের করাতে পারছি না, সেই জন্য খাতাটা কিন্তু রেখে দেবে, ফিউচারের জন্য ওটা কিন্তু দরকার। আমাদের কিন্তু ডকুমেন্টস গুলো রাখতে লাগে। ডিপ্লোমাতে পরীক্ষাটা কিভাবে হয় জানো তো? এক্সটার্নাল স্যার বা ম্যাডাম আসেন, মানে অন্য কলেজ থেকে প্র্যাকটিক্যাল এক্সাম গুলো নিতে কিন্তু স্যার ম্যাডামরা আসেন, এবং তারাই ভাইভা নেন। আমরা শুধু পাশে বসে স্যার এবং ম্যাডামদেরকে হেল্প করি, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক লিখলে কিনা, রোল নাম্বারটা ঠিক লিখলে কিনা, এইটুকুই আমরা কিন্তু অ্যাসিস্ট করি ওনাদের। ভাইভাটা কিন্তু ওনারাই নেন, নাম্বারটাও ওনারাই দেন। আমরা যে সবাই মিলে এত বলছি তোমাদের, এই যে একটু আগে অনন্যা ম্যাডামও তোমাদের বললেন যে খাতা রেডি রাখো, ওই খাতাটাই কিন্তু প্রুফ তুমি কতটা অ্যাটেন্টিভ, ঠিক আছে? ম্যাম, বাদ থেকে যে স্যার ম্যাম গুলো আসবে, ওটা কি ও খাতাটা দেখবে? নিশ্চয়ই, খাতাও দেখা হবে, ল্যাবের সব কপি দেখা হবে, এবং তোমার ভাইভাও নেওয়া হবে, এটাই নিয়ম। মানে আমরা বাড়িতে আমরাও তাই, যেগুলো আমরাও প্র্যাকটিস অন্যান্য করে কলেজে আপনাদেরকে যাই। দেখাচ্ছি, ওগুলো দেখবে? হ্যাঁ হ্যাঁ, আমরাও অন্য কলেজে যাই এক্সাম নিতে, অন্য কলেজ থেকেও আমাদের কলেজে আসে এক্সাম নিতে। ডিপ্লোমার কিন্তু এরকমই নিয়ম, রুল এটাই। তেমনি তোমাদের তোমরা যখন সেমিস্টার এক্সাম দেবে রিটিন, সেটারও খাতা কিন্তু আমি অলরেডি আগে বলেছিলাম যে অন্য কলেজ দেখবে, আমরা কিন্তু দেখবো না। তেমনি আমাদের কাছে অন্য কলেজের কপি আসে, আমরা সেটা চেক করি। বোঝা গেল? তাহলে কতটা পড়াশোনাটা ঠিকঠাক রাখতে হবে, বুঝতে পারছো তো? যে আমার ছেলে মেয়ে বলে আমি বেশি নাম্বার দিয়ে দিলাম, সেটা কিন্তু হয় না। আমি জানতেও পারবো না তোমরা কে কেমন পরীক্ষা। পারবে, তোমরা যেভাবে হ্যাঁ ড্রয়িং ডেফিনেটলি করছো পারবে, খুব ভালো পারবে। আর খুবই যাতে ভালো। কোশ্চেন আমি সেটাই এগুলোই বললাম করা যে হয় অনলাইনে, তোমরা, প্রিয়াঙ্কা আমি একটু আমি বলছি সেটাই যে বললাম যে তোমরা এতে খাতাটা রেডি রাখো। ঠিক পারবে, তোমরা ঠিক পারবে, কারণ তোমরা যারা নিজেরা করছো ড্রয়িং গুলো, সে তার উপরই কোশ্চেন করা হয়, অর্থাৎ যে নিজেরা করছো সে ইজিলি সেই অ্যান্সার গুলো দিতে পারবে। যেমন তোমরা তো এখন অ্যান্সার দিতেই পারবে, অ্যারোহেডের ডাইমেনশন কত, ভুল করতে করতে বন্ধু ভুল করেছে সেটা দেখে তোমরা, এবার তারও সুযোগ যে আমরা কারেকশনটা সামনে বলে দিতে পারছি, অর্থাৎ তোমার বন্ধুর কোথায় ভুল আছে তুমি দেখতে পাচ্ছ, এটা কিনা আগে কখনো দেখা যায়নি, তাই সেখান থেকেও তুমি শিখে নিতে পারছো। হ্যাঁ স্যার, আবার ঠিক বলেছেন। অ্যালাইনমেন্ট বা ইউনিডাইরেকশন ডাইমেনশন সিস্টেম, ডাইমেনশন লাইন কেমন হয়, সেগুলো সব তোমরা জেনে যাচ্ছ। সেখান থেকেই তো তোমাদের ভাইবা তৈরি হয়ে যাচ্ছে, ভাইবাতে এগুলোই প্রশ্ন করে। স্যার ওই কোশ্চেন গুলোই আসবে না? হ্যাঁ, আমরা হ্যাঁ, তৈরি যেমন ভাবে করাচ্ছি সেরকমই আসবে, এর বাইরে আচ্ছা কিছু আচ্ছা, আসবে না। ওকে। সিলেবাসের বাইরে তো কেউ কিছু পড়াচ্ছে না। আর তোমাদের ড্রয়িং এত নিট, মানে অনলাইনে এত নিট ড্রয়িং, আমরা তো খুব স্যাটিসফাইড, আমি এবং স্যার পার্সোনালি খুবই স্যাটিসফাইড। যাই হোক, তাহলে আমরা শুরু করে দিই সাইক্লয়েড শুরু করি। আজকে। ওকে ম্যাম। আর একটা নতুন জিনিস আমরা শিখবো, অলরেডি বললাম, নর্মাল ট্যানজেন্ট আঁকাটাও শিখে ফেলবো, ঠিক আছে? সিলেবাস পুরো কমপ্লিট করে ফেলবো। চলো, সাইক্লয়েডের কত ছিল? নিয়েছিলাম 540। 540, 5 মিনস ডায়ামিটার। তাহলে সার্কেলটা আগে এঁকে ফেলি। আমি বেশি সময় নেব না,
স্যারকে একটু সময় দিতে হবে, এটা আঁকতে একটু সময় লাগবেই, বুঝতেই পারছো, নিজে যারা এঁকেছো জানো। সেন্টারটা হচ্ছে আমার সি। এরপর আমি তাকে 12 ভাগ করব। সেই 12 ভাগ কি দেখাতে লাগবে বলো? তোমরা যদি চাও আমি দেখাবো, আর যদি বলো না, যে হ্যাঁ ম্যাম ঠিক আছে। আমি তো দেখাবোই, আমি দেখাবো। হ্যাঁ, আর একটা কথা বলছি যে সবাই কিন্তু শিট করছো না, মানে সবাই কিন্তু ড্রয়িং করছো না। যারা করছো না তারা ভেবো না যে তারা খুব বাহাদুরির কোনো কাজ করছো। ড্রয়িংটা না করলে তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ, আমাকে কিন্তু নয়। আমরা কিন্তু রেকটিফিকেশন করে দিচ্ছি এবং তোমাদেরও প্র্যাকটিস হচ্ছে। ম্যাম যে ডিভিশনটা করছেন এটা কোন সেট স্কোয়ার দিয়ে করছেন বলতে পারবে কেউ? স্যার 30 60 ভেরি গুড, 30-60 সেট স্কোয়ার দিয়ে হচ্ছে। কেন 12 ডিভিশন করা হলো? 360 ডিগ্রি 12 ডিভিশন 12 দিয়ে ডিভিসিবল, তো আমরা যদি 12 ডিভিশন করি তাহলে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল মেজার করে নিতে পারবো ভালোভাবে। সেট স্কোয়ার দিয়ে অ্যাঙ্গেলটা মেজার করতে পারবো, প্রোটেক্টরের হেল্প লাগবে না। Yes, sir. হাতে প্রোটেক্টর sir, দিয়ে মাপার protector পরে মাপ লাগবে। হতো। প্রোটেক্টর দিয়ে মাপলে পরে আমাদের পারপেন্ডিকুলার এরর থেকে মাপগুলো ইরেগুলার হয়ে যেত। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে প্রোট্রেক্টর তো আমাদের এখনো অব্দি ইউজই হলো না। এত ইম্পর্টেন্ট একটা মানে ইনস্ট্রুমেন্ট এখনো তো ইউজই হলো না, মানে ওটা কি ভুল হয়ে যাবে নাকি ওটা ওটা ইউজ করলে? কোনটা ইউজ করলে বলো? ওই যে বললাম ম্যাম প্রোটেক্টর ইউজ প্রোট্রেক্টর। করলে। প্রোটেক্টর ইঞ্জিনিয়ারিং এ লাগে না। ইয়েস। প্রোটেক্টরের তো লিস্ট আমরা দিও নি, প্রোটেক্টর লাগেই না, ওটা ছোটদের বাচ্চাদের জন্য। তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমাদের প্রোটেক্টর কেন লাগবে? তোমাদের হাতে ডায়াগোনাল স্কেল আছে, বোঝা গেল? আমরা ডায়াগোনাল স্কেল Okay. দিয়ে অ্যাঙ্গেল মাপতে পারি, যদি কখনো দরকার পড়ে ডায়াগোনাল স্কেল দিয়ে মাপতে পারি। আচ্ছা প্রিয়াঙ্কা স্টার্ট করো। দেখছিলাম যে কোনো একটা ডিভিশন আমি নেব, নিয়ে সি পয়েন্ট থেকে আমি C1 C2 C3 করে আপ টু C12 অবধি কাটতে কাটতে যাব। C1 C2 C3 C4 C5 C6 C7 C8 C9 C10 C11 C12। এরপর কি করব? রেডিয়াসের মাপটা নেব। তারও আগে কি করতে হবে? আমাকে টি বসিয়ে হরাইজন্টাল লাইন ড্র করতে হবে। যেমন 12 দিয়ে একটা হরাইজন্টাল লাইন ড্র করে ফেললাম। টি যখন বসাবো দেখা যাবে 11 আর 1 দিয়ে সে পাস করছে, করতেই হবে। 10 আর 2 দিয়ে পাস করছে। 9 আর 3 তো করাই আছে। 8 and 4 7 and 5 আর টপমোস্ট হচ্ছে 6 হলো। এবার যেটা করব, রেডিয়াসের মাপটা আমি নেব। এই মাপটা আমি নেব, C1 এ বসাবো। কোথায় কাটবো? 11 1 দিয়ে যে লাইনটা গেছে সেই লাইনটাকে কাটবো। C1 এ বসাচ্ছি, দেখতে পাচ্ছ আমার দেখো কম্পাস করছে না, যেহেতু আমি হাত দিয়ে আঁকিনি। এইরকম জায়গায় হবে। কেউ কেউ সাইক্লয়েডে 12 পয়েন্ট থেকে কার্ভ শুরু করনি, তোমরা 1 পয়েন্ট থেকে কার্ভ শুরু করেছো, কিন্তু সেটা করবে না। পয়েন্টটা কিন্তু আমার অ্যাকচুয়ালি আমরা পি পয়েন্ট, এই পি পয়েন্টেরই কিন্তু আমরা সঞ্চার পথ ঠিকঠাক করছি। সে সঞ্চার পথটা আঁকছি, কাজে পি পয়েন্ট থেকে কিন্তু পথটা শুরু হবে, পাথটা শুরু হবে, কার্ভটা শুরু হবে। এরপর দেখো রেডিয়াস আমার ফিক্সড, C2 দিয়ে যে লাইনটা গেছে তাকে আমি কাট করলাম। তারপরে দেখো C3 সেই লাইনটা কোথায়? অবভিয়াসলি এইখানে কোথাও একটা হচ্ছে। তারপরে C4 এই যে কাট করলো। তারপরে C5 দেখো আমার আর পৌঁছচ্ছে না, হাতে আঁকলে যা হয়। তারপরে আসছি C6
সব থেকে টপ মোস্ট। তারপরে C7 মানে এই লাইনটার উপর যাবে 7 আর 5 যে লাইনটা সেই লাইনের উপর দিয়ে যাবে C7। তারপরে C8 মানে 8 আর 4 দিয়ে যে লাইন তার উপর দিয়ে যাবে। তারপরে C9 মানে এই সেন্টার লাইনটার উপরেই হবে। C10 10 আর 2 এর উপর দিয়ে যাবে। C11 11 আর 1 এর উপর দিয়ে যাবে। C12 এই আসবে। কার্ভটাকে আমি জয়েন করব, এই ঠিক আছে। এবারে আমি স্ক্রিন অফ করে দিই। জয়ন্ত রেডি? হ্যাঁ রেডি রেডি। তাহলে আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এইটুকু জায়গার মধ্যে আমি আঁকবো। ইয়েস স্যার। ঠিক আছে, আমি এবার স্টার্ট করছি। প্রথমে আমি একটা হরাইজন্টাল লাইন আঁকলাম টি দিয়ে। অবভিয়াসলি লাইনটা হওয়া উচিত ছিল একটা সেন্টার লাইন। কিরকম হয় সেন্টার লাইনটা? সেন্টার লাইন হয় একটা বড় দাগ একটা ছোট দাগ করে গ্যাপ গ্যাপ দিয়ে। অর্থাৎ আমি যদি এভাবে আঁকি তাহলে একটা বড় একটা ছোট এভাবে আমি সেন্টার লাইন আঁকছি। নেক্সট সেন্টার পয়েন্টটা পাওয়ার জন্য আমি একটা ভার্টিক্যাল লাইনও আঁকছি। কার সেন্টার পয়েন্ট পাবো? সার্কেলটার। দুটো সেন্টার লাইন যেখানে মিট করলো সেই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট, অর্থাৎ সেন্টার অফ দ্য সার্কেল। রেডিয়াস অফ দ্য সার্কেল কত হবে? ম্যাম বলেছেন ডায়ামিটার 40, 540 মানে ডায়ামিটার 40, তার মানে হচ্ছে আমার রেডিয়াস 20 মিলিমিটার। 20 মিলিমিটার। কম্পাস বা ম্যাপের দিয়ে আমি ডায়াগোনাল স্কেল থেকে আমি 20 মিলিমিটার মেজার করেছি। কোথায় বসাবো? সি তে বসাবো, কারণ সি ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এই সার্কেলটা আমার কোশ্চেনে দেওয়া ছিল, তার মানে এটা আমার ডার্ক হবে। সার্কেলটা কোশ্চেনে দেওয়া ছিল, তার মানে এটা আমার ডার্ক হবে। কিন্তু আর কোনো কিছুই ডার্ক হবে না। যেটা আমার কোশ্চেনে দেওয়া আর যেটা আমার অ্যান্সার সেটা আমাকে ডার্ক করতে হবে। এর পরের কি কাজ? we should divide the circle equal 12 divisions. আমরা 4 ডিভিশন করেও করতে পারতাম, অর্থাৎ 4টে ডিভিশন তো আমার হয়েই রয়েছে। এবারেও আমি ড্রয়িংটা করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে নাম্বার অফ কার্ভটা কন্টিনিউশন হতো না, সেক্ষেত্রে ভুল হয়ে যেত। আমি কার্ভটা যত বেশি নাম্বার অফ পয়েন্টস নেব তত আমার বেশি কার্ভ স্মুথ আসবে। তাই জন্য আমি ম্যাক্সিমাম নাম্বার 12 ডিভিশন করছি। 12 ডিভিশন করতে গেলে প্রথমে আমি কি করলাম, এই আমার সেট স্কয়ার। সার্কেলের মাপটা কত নিয়েছেন একটু বলবেন স্যার? ডায়াগোনাল স্কেলে সার্কেলের মাপটা কত নিয়েছেন? কোশ্চেনে কত বলা ছিল তুমিই বলতে পারবে, দেখো তুমি নিজেই বলতে পারবে কোশ্চেনটা কত ছিল, ডায়ামিটার কত ছিল বলো? 5 স্যার ম্যাডাম তো ম্যাডাম কোশ্চেন লিখেছিলেন। লেখা আচ্ছা বোর্ডে লেখা ছিল 540 ডায়ামিটার, মানে 5 মিন্স ডায়ামিটার। যখনই কথা 5 আছে 540 ড্রয়িং এর ক্ষেত্রে 5 মিন্স ডায়ামিটার। ডায়ামিটার 40 হলে রেডিয়াস কত নেব? পারবে বলো? ডায়ামিটার 40 হলে রেডিয়াস কত? স্যার কত রেডিয়াস হবে? ডায়ামিটার যদি 40 হয় রেডিয়াস কত? ডায়ামিটারের সঙ্গে রিলেশন কি রেডিয়াসের? রাজা বলো, পারবে রাজা বলো, আমি হেল্প করছি। স্যার আমার এটা ড্রয়িং এর প্র্যাকটিক্যালের প্রথম ক্লাস স্যার, তাই আমি জানি না ড্রয়িং এর ব্যাপারে কিছু। না রাজা নামটা প্রথম না, আমি তোমাকে জিওমেট্রি ধরছি বাবু, তুমি এরকম ড্রয়িং লাগবে না। ডায়ামিটার থেকে রেডিয়াস কি করে পাবো? যদি একটা ডায়ামিটার সার্কেল 40 আঁকতে গেলে রেডিয়াস কি লাগে বল? একটা সার্কেল আঁকতে গেলে কি লাগে আমাকে বলো? রাজা বলো, রাজা ছাড়া কেউ বলবে না, রাজা ঠিক পারবে, বলো। ঠিক পারবে বলো? কম্পাস লাগানো। কম্পাস দিয়ে তুমি কোন কম্পাসে মাপটা নাও? কম্পাস দিয়ে কোন মাপটা নাও বলো? 90 ডিগ্রি। যে কোনো একটা মাপ।
যে কোনো মাপ কখনোই না, তোমাকে নিশ্চয়ই মেনশন করে দেওয়া হয় যে কত কত রেডিয়াস বা কত ডায়ামিটারের সার্কেল ড্র করতে হবে, তাই নয় কি? যে কোনো মাপ হলে তাই তুমি তো? জিজ্ঞাসা করছো কেন? যে কোনো মাপ তো হলে যে কোনো নিশ্চয়ই মাপ তো থাকবেই। সেন্টার পয়েন্টটা তুমি যে খুশি নাও, কিন্তু তোমাকে তো রেডিয়াসটা তো জানতেই হবে, নাহলে সার্কেলটা আঁকবে কি করে? রেডিয়াসটা হচ্ছে ডায়ামিটারের, আচ্ছা বলে রেডিয়াসটা দিচ্ছি, ডায়ামিটারের অর্ধেক। যদি 40 মিলিমিটার ডায়ামিটার হয়ে থাকে, তো রেডিয়াস হচ্ছে 20 মিলিমিটার। তাহলে আমি সার্কেলটা কত করে এঁকেছি, কম্পাসটা কত গ্যাপ মেজার করেছি বলো রাজা? স্যার কত, 20 মিলিমিটার? 20 মিলিমিটার, ভেরি গুড। 20 মিলিমিটার মেজার করে আমি সার্কেলটা এঁকেছিলাম। এবার আমাকে কি করতে হবে, ইকুয়াল ডিভিশন, 12 ডিভিশন করতে গেলে আমাকে আমাকে কি করতে হবে, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি লাইনের হেল্প নিতে হবে। এগুলো পাবো কোথায় আমি, সেট স্কোয়ারের মধ্যে। At first you place your set square the 30 degree inclination line passing through the center। অর্থাৎ এমন ভাবে আমি প্লেস করলাম, অবশ্যই টি এর ওপরে, টি আমার নিচে আছে, তার উপরে আমি প্লেস করেছি, এমন করে যাচ্ছে যেন এই পয়েন্টটা সেন্টার পয়েন্ট দিয়ে পাস করে। অর্থাৎ 30 ডিগ্রি একটা লাইন আমি আঁকলাম, প্রথমে 30 ডিগ্রি লাইন আঁকলাম। ঠিক এবার যদি আমি স্লাইড করে এই পাশটা নিয়ে চলে আসি, তাহলে আমি পেয়ে যাব একটা 60 ডিগ্রি লাইন লেফট সাইডে। স্যার আপনার তো বলো না স্যার, প্রবলেম হচ্ছে কোনো? প্রথমে মনে হলো যেন সেন্টার দিয়ে, স্যার প্রথমে মনে হলো সেন্টার দিয়ে পাস করেনি লাইনটা। আমার তাই মনে হচ্ছে, একটু দেখা যাক কি হয়। হালকা হালকা একটু সরে গেছে। একটু সরেছে, হ্যাঁ। নেক্সট আমি এবার ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিলে পরে 30 ডিগ্রি লাইন গেল, আর এদিকে স্লাইড করে নিয়ে এলে পরে একটা 60 ডিগ্রি লাইন চলে এলো। তাহলে আমি 1 নাম্বার কোনটা দেব, এটা যদি সি হয় তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই অন্য ড্রয়িং এর ক্ষেত্রে তুমি 1 2 3 4 যেখান থেকে স্টার্ট করতে পারো, তোমার ব্যাপার। কিন্তু পার্টিকুলার এই সাইক্লয়েডটা যখন আমরা আঁকবো, যদি আমি এই পয়েন্টটাকে বেস পয়েন্ট দিয়ে রাখি, অর্থাৎ যার আমি সঞ্চারপথ বার করব, অর্থাৎ যার আমি লোকাস বার করব, সেই পয়েন্টটা যদি এখানে হয় 12 হয়, তাহলে আমি 1টা তার পরেরটা ধরবো। এই ড্রয়িংটার, পার্টিকুলার ড্রয়িংটার ক্ষেত্রে আমরা 1 2 3 4 কোন পয়েন্টটাকে ধরছি সেটাকে আমরা কিন্তু কনফার্ম করে নিচ্ছি। অর্থাৎ আমি যদি এই 12 পয়েন্টের লোকাস বার করি, 12 পয়েন্টটাকে ম্যাডাম পি পয়েন্ট দিয়েছেন, তাহলে আমি কিন্তু ঠিক সেরকম আমি তার পরেরটাকে আমি 1 পয়েন্ট দিয়ে স্টার্ট করেছি। এরপরে আমার কি করণীয়, প্রতিটা পয়েন্ট থেকে হরাইজন্টাল লাইন টানবো। স্যার যদি আমি 2 এর লোকাস বার করতে চাইতাম তো? 2 পয়েন্টের লোকাস বার করতে পারতাম। 2 পয়েন্টের লোকাস বার করতে হলে ঠিক সেই হিসেবে তোমাকে পয়েন্টগুলো তারপরের লাইনটাকে 1 করতে হবে কি, মানে 3টাকে 1 করতে হতো আমার? একদম, হ্যাঁ। 6 একটা গেল লাইন, নেক্সট 7 and 5 দিয়ে একটাই হরাইজন্টাল লাইন যাবে। নেক্সট 8 and 4 আমি টি স্কোয়ার দিয়ে লাইনগুলো টানছি, কিন্তু 8 and 4, 9 and 3 আঁকাই রয়েছে। নেক্সট 10 and 2, নেক্সট হচ্ছে 11 and 1, at last 12। তাহলে এই যে হরাইজন্টাল লাইনগুলো গেল, এই হরাইজন্টাল লাইনগুলো কিন্তু প্রত্যেকটা 7 দিয়ে যে যাচ্ছিল সে কিন্তু 5 দিয়েও পাস করবেই, 8 দিয়ে যে পাস করছে 4 দিয়ে পাস করবে, ঠিক 10 and 2 দিয়ে পাস করবেই, 11 and 1 দিয়ে একটা লাইন পাস করবেই, এরকম নিয়ম। এই যখন আমি টি স্কোয়ার দিয়ে পাস করছিলাম, তখন দেখলাম হ্যাঁ ঠিকঠাক আমার এক কোলিনিয়ার, মানে 7 and 5 পয়েন্ট দুটো কোলিনিয়ার আছে, 8 and 4 কোলিনিয়ার আছে। জানো কোলিনিয়ার কাকে বলা হয়? যখন অনেকগুলো পয়েন্ট একটা লাইনের মধ্যে স্টে করতে পারে তাদের বলে কোলিনিয়ার। যেন আমরা কোএড কলেজে পড়ি, সেখানে ছেলেমেয়েরা একসাথে পড়ে,
আমরা যেমন একসঙ্গে কাজ করি, যেমন আমি প্রিয়াঙ্কা মানে এটা হচ্ছে কোলিগ, কো কো মানে সহ সহ কো প্যাসেঞ্জার, একসঙ্গে যাতায়াত করি। সেরকমই আমরা এই যে কো লিনিয়ার, অর্থাৎ যখন অনেকগুলো পয়েন্ট একটা লাইনের মধ্যে স্টে করে তখন আমরা তাকে বলি কো লিনিয়ার পয়েন্টস। আর যদি তারা না করে, একটা লাইনে স্টে না করে, তাহলে নন কোলিনিয়ার পয়েন্ট। যেমন ধরো 0.675, এরা তিনজন নন কোলিনিয়ার, কারণ এরা তিনজনে এক লাইনে থাকছে না। কিন্তু 7, 5 এরা কোলিনিয়ার, 9, C and 3 এরা কোলিনিয়ার, একটা লাইনে থাকছে। তো একটু আগে আমার একটা সন্দেহ হয়েছিল যে আমার ওই 12 ডিভিশনের লাইনগুলো সি দিয়ে পাস করেছে কি করেনি। যদি সি দিয়ে পাস না করতো তাহলে আমার টি দিয়ে এই হরাইজন্টাল লাইনগুলো কিন্তু কোলিনিয়ার লাইনগুলো আমার আসতো না, অর্থাৎ এই 11 আর 1 একই লাইন পাস করতো না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার কি করতে হবে, এবারে আমাকে যে 12 ডিভিশন করলাম, এই অবধি কারো কোনো কোয়ারি থাকলে আমাকে প্লিজ বলে দাও, নো স্যার। কারণ একটু এবার পিকচারটা একটু ক্লামজি হতে থাকবে। তোমরা যদিও করেছো, অনেকে করে ফেলেছো তার আগেই ভিডিও দেখে। আমার বক্তব্য, আমি ধরে নিচ্ছি পি পয়েন্টটা এখানে আছে, 12 এর মধ্যে আছে, অর্থাৎ পেরিমিটারের মধ্যে কোথাও আছে। এই যে সার্কেলটা আছে তার পেরিমিটারের মধ্যে আছে। আমরা কতক্ষণ ড্রয়িংটা করব, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এই হুইলটা একবার কমপ্লিটলি রোটেশন হবে, অর্থাৎ 12 পয়েন্ট এখানে আছে, এবার ঘুরতে 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 আবার আগের পজিশনে যদি আসে, এই অবস্থায় এলে সে কি করবে? তোমার যে সাইকেলের চাকা, তুমি সাইকেলটা চালাও, সেটা চাকাটা একবার যদি পুরোটা রোল করে ঘোরে, তাহলে একবার কমপ্লিট রোটেশনে ওর যা পেরিমিটার সেইটুকু ডিস্টেন্সে কিন্তু ট্রাভেল করবে। এটা নিশ্চয়ই সবাই জানা আছে, না জানলে বুঝে নাও। একবার sir. কমপ্লিট রোটেশনে যে কোনো হুইল বা যে কোনো সার্কেল, তার যে পেরিমিটার বা সার্কামফারেন্স আছে সেটাই সে ট্রাভেল করবে। সার্কামফারেন্সের ফর্মুলা কি? পাই ডি বা 2πr। সেটা এখানে লাগছে না, আমরা এখানে গ্রাফিক্যালি পুরোপুরি করে ফেলবো। আমরা এবার কি করব, যখন নাকি হুইলটা রোটেট করবে, প্রতিটা কোশ্চেনের সাথে করে কেন লাগবে, সেই কেনগুলো কোন কোশ্চেন গুলো করবে, যে প্রথমত ম্যাডাম সি এর পর C1, C2, C3 এরকম করলেন কেন? কেন করলেন? কেউ বলতে পারবে কেন C1, C2, C3 করে 12 অব্দি গেলেন? আমি বলে দিচ্ছি। তার কারণটা হচ্ছে যে এই যে যখন নাকি ও এই যে সাইক্লয়েড আমরা কোন ড্রয়িং এর জন্য আঁকছি, যে সমস্ত অবজেক্টের এট এ টাইম তোমার রোটেশনাল মোশনও থাকছে আবার লিনিয়ার মোশনও থাকছে, তাহলে ও যখন ঘুরতে ঘুরতে ও আস্তে আস্তে করে এগোতেও থাকবে। তাহলে যখন নাকি এখানে আছে, কিছুক্ষণ পর যখন এই 1 পয়েন্ট এখানে চলে যাবে, তখন সেন্টারটা এখানে এগিয়ে আসবে। যখন 2 পয়েন্টটা এর তলায় চলে যাবে, অর্থাৎ তখন আরেকটা সেন্টার আরেক ঘর এগিয়ে যাবে। যখন 3 পয়েন্টটা একদম বটমে চলে আসবে, তখন সেন্টার আরেকটা এগিয়ে যাবে। প্রতিবার একটু একটু করে সেন্টারটা এগিয়ে যাবে। তাহলে এখান থেকে শুরু করে অ্যাকচুয়ালি 12 মানে 12টা ভাগ ও এগিয়ে যাবে। সেই 12টা ডিভিশন কার উপর ডিপেন্ড করবে? এই যে কতটা করে এগোবে। এই যে আমি পেরিফেরিকে 12 ডিভিশনস করেছি, তাহলে একবার কমপ্লিট রোটেশনে ও তো পুরোপুরি ওর পেরিমিটারটা যাবে বা সার্কামফারেন্সটা এগিয়ে যাবে। তাহলে ও একবার আমি কি করছি, প্রত্যেকবার 30 ডিগ্রি করে করে এগোচ্ছি। অর্থাৎ এই যখন নাকি এখন 12টা সবার বটমে আছে, এরপর পরের পজিশনে আমি আঁকবো যেই পজিশনটায় আমার 1টা বটমে থাকবে, তার মানে সেন্টারটা C1 এ চলে আসবে, তারপরে C2 তে আসবে, সেন্টারটা মুভ করতে করতে যাচ্ছে। কিন্তু সার্কেলটা অ্যাকচুয়ালি মুভ করছে, আমরা তো সেটা দেখানো সম্ভব না কতগুলো সার্কেল আকার। তাহলে এই জন্য আমরা কি করব, ম্যাথমেটিক্যালি আমরা বাকিগুলোকে ইগনোর করছি, শুধু সেন্টারটাকে নিয়ে এগোচ্ছি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি সেন্টারটা এগোচ্ছে। সেন্টারটা এগোনো মানে ইমাজিনারি তুমি ধরে নাও সেখানে সেই করেসপন্ডিং সার্কেলটা এগোতে এগোতে থাকছে। এবার স্যার কতটা এগোবো? অর্থাৎ আমি জানি পুরো একবার রোটেশন মানে 360 ডিগ্রি ঘোরা, তাহলে একবার রোটেশনে 360 ডিগ্রি হলে 112। কেন 112? আমি 1/12 অংশ, অর্থাৎ পুরো সার্কেলটাকে 12 ডিভিশন করেছি, তার এক ভাগ যদিও মুভ করতে চায়, তাহলে কতটুকু এগোবে? এই যে পেরিমিটারটাকে যে আমি 12 ডিভিশন করেছি তার 1 ইউনিট ঘুরবে, এগোবে। তাই ম্যাডাম কি করলেন, 1 থেকে 12 মাপটা মেজার করে নিলেন। সেটা 1 to 12 হতে পারে, 2 to 1 হতে পারে, যা খুশি। এই যে আমি 12 ডিভিশনস করেছি তার একটা পার্ট আমি নিয়ে নিলাম। যদি আমরা ড্রয়িং করার সময় যদি কারণগুলো জেনে রাখি কেন এটা করছি, তাহলে আমরা একটু ভুলবো কম দেরিতে এবং ভাইবাটাও আমাদের খুব ভালো হবে। অর্থাৎ এটা কেন করলাম, যেটা করছি এটা কেন করছি, এটা শুধু ম্যাম করালো, স্যার করালো আমি করতে হবে তা নয়। কেন করবো, এটা কেন করা হলো, কেন এটাকে 12 ভাগ করা হলো, কেন এটাকে এই 12 ভাগের 1 ভাগটাকে নিয়ে আপনি সেন্টার গুলো মুভ করলেন, কেন সেন্টারটাকে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সব কটার কিন্তু কারণ আছে। সেই কারণগুলো তুমি জেনেছো কিনা সেটা ভাবো, না জানলে আবার জিজ্ঞেস করো, আমি আবার বলে দেবো।
আমি কি করলাম 1 থেকে 2 বা 2 থেকে 3 সবকটা ইকুয়াল ডিভিশন থাকবে, নিয়ে আমি সেন্টার থেকে শুরু করে আমি মার্ক করতে আরম্ভ করলাম। তাহলে প্রথম পয়েন্ট এটা কত হবে? দিস ইজ C1, দেখা যাচ্ছে না বোধহয়, এটা হচ্ছে C1, একটু ডার্ক করে দিলাম, C1। নেক্সট তারপর কি হবে? এখানে কম্পাস নড়ে যাওয়ার ভীষণ চান্স C2, থাকবে, খুব সাবধানে করতে হবে। C2, C2টা আমার এই পেরিফেরির মধ্যে গিয়েই পড়লো, তার আমি আমার নিয়ম মতো এগোতে হবে, তারপর যা খুশি হই। নেক্সট হচ্ছে C3, C3 আমি একটু ধীরে ধীরে করছি কারণ আমার নড়ে যেতে পারে ভীষণ ভাবেই। C4, হয় কম্পাস নড়বে নয়তো ক্যামেরা নড়বে, যে কোনো একজন নড়ে যাওয়ার ভীষণ চান্স, তাই জন্য খুব সাবধানে আমি আস্তে আস্তে করে পড়ছি, তোমাদের এত টাইম কিন্তু তোমাদের লাগবে না। C5, C6, C7, C8, C9, C10, C11, ক্যামেরা থেকে বেরিয়ে গেলে একটু আমাকে ইনফর্ম করবে, and C12। C5 গেল, C6, C7, C8, C9, C10, C11, C12। খেয়াল করো আমি কিন্তু একটাকে C ধরে তারপর থেকে 1 2 ধরা শুরু করেছি। যদি কেউ এখান থেকে 1 শুরু করতো তাহলে কিন্তু তাকে C13 যেতে হতো। মোটমাট 12খানা ডিভিশনকে আমি এখানে প্লেস করেছি, একটা C থেকে বাদ দিয়ে C1, C2, C3, C4 এভাবে চলছে। এর মাঝখানে গ্যাপ হচ্ছে 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12খানার গ্যাপ রয়েছে, তাই নাম দিলাম C1 থেকে C12। যদি প্রথমেরটাকে আমি C ধরেই এগোই, এই নামটা যদি কেউ ভুল দেয় তাকে কিন্তু বুঝে সুঝে করতে হবে সাংঘাতিক, যাতে তার যেন ভুল না হয়। তার জন্যই আমরা কি করি, নামটাকে একটু খুব সাবধানে দিয়ে রাখি যাতে তোমাদের খুব সুবিধা হয়। এবারে এই অবধি কোনো কোয়ারি আছে কিনা ভেবে নাও সবাই, কেউ থাকলে পরে হ্যাঁ বলো। না, এবারে no, sir. বাই কোশ্চেন ম্যাডাম বলেছিলেন ধরে নাও সেই পি পয়েন্টটা যার আমি লোকাস বার করব, তাহলে সেখানে সেই পয়েন্টটা আছে এই পেরিফেরির মধ্যে 12 পয়েন্টটাকে, এই বটমের পয়েন্টটাকে ম্যাডাম পি ধরে নিয়েছেন, বলছে এই পয়েন্টটা লোকাস বার করতে বলছে। একটু কথা বলে রাখি, এবার আমি তাহলে কি করব, এবার সি থেকে এই 12 পর্যন্ত ডিস্টেন্সটা মেপে নেব, রেডিয়াসটা মেপে নেওয়া হচ্ছে। কেন রেডিয়াসটা নেওয়া হলো কেউ বলতে পারবে? রেডিয়াসটাই কেন নেওয়া হচ্ছে, এখানে রেডিয়াসটা কেন মেপে নেবো? এবার নিয়ম রেডিয়াসটা, তার কারণটা হচ্ছে আমরা এখানে পি পয়েন্টের ডিস্টেন্সটা মাপছি সেন্টার থেকে, আমি কিন্তু রেডিয়াস মাপছি না, সার্কেলের রেডিয়াস মাপছি না। এখন রেডিয়াসটা হয়তো বাই চান্স ইকুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে মেজার করছি কি সেন্টার থেকে যে পয়েন্টটা লোকাস আমরা বার করব তার ডিস্টেন্সটা। যেহেতু পয়েন্টটা আমার পেরিফেরির মধ্যে আছে, তাহলে বা সার্কামফারেন্সের মধ্যে রয়েছে বা পরিধির মধ্যে রয়েছে, তাহলে নিশ্চয়ই তার ডিস্টেন্স সি থেকে সেন্টার থেকে ডিস্টেন্স তার রেডিয়াসটুকুই হবে। যদি বাই চান্স ম্যাডাম বলতেন পি পয়েন্টটা মাঝখানে কোথাও আছে, সাপোজ এখানে কোথাও আছে যদি বলতেন, তাহলে তুমি কোনটা মাপটা নিতে? সি থেকে সেই পয়েন্টের দূরত্বটা নিতে রেডিয়াস হিসেবে, পুরো রেডিয়াসটা নিতে না। আমি বোঝাতে পারলাম? আরেকবার বলছি, Yes, sir. যেহেতু Yes. যেহেতু যেহেতু ম্যাডাম বলেছেন পি পয়েন্টটা পেরিফেরির মধ্যে রয়েছে, অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে পেরিফেরির মধ্যে থাকাই কোনো একটা পয়েন্ট নিয়ে করতে হবে, এই পেরিফেরিতে করেছেন, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে ম্যাডাম এই সি থেকে 12 পর্যন্ত ডিস্টেন্সটাকে নিয়েছেন অ্যাজ রেডিয়াস, সেটা বাই চান্স সেটা কি অ্যাট এ টাইম সেটা আবার সার্কেলের রেডিয়াসও বটে। যেহেতু পেরিফেরির মধ্যে রয়েছে তাহলে পেরিফেরির পয়েন্টটা থেকে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে রেডিয়াস। ম্যাডাম কিন্তু রেডিয়াস ম্যাপের নিয়ম করেননি, নিয়মটা হচ্ছেন যে অর্থাৎ যে পয়েন্টটার আমি লোকাস বার করব সেই পয়েন্টের ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার আমি বার করব, তাই ম্যাডাম রেডিয়াসটা নিয়ে কাজ করেছেন। কিন্তু যদি পয়েন্টটার মাঝখানে কোথাও হতো, এখানে এখানে কোনো এক জায়গায় হতো, তার ডিস্টেন্স মাপতাম সেন্টার থেকে, তারপর সেটা নিয়ে আমি পরের কাজটা করতাম। তাহলে আমার দেখতে পাচ্ছি পি পয়েন্টটা কোথায় আছে, পেরিফেরিতে আছে, তাহলে আমি কি করলাম সেন্টার থেকে পেরিফেরি পর্যন্ত এই ডিস্টেন্সটা মেজার করলাম।
সেটা অটোমেটিক্যালি কি এলো, সার্কেলের সেন্টারটাই আসবে। নেক্সট, মাপা তো হলো, বসাবো কোথায়? অর্থাৎ এরপরে ধরে নিচ্ছি সার্কেলটা একটুখানি এগোচ্ছে। কোথায় এগোচ্ছে না, সি পয়েন্টটা C1 পয়েন্টে চলে এলো, অর্থাৎ সি সেন্টারটা এখন C1 পয়েন্টে চলে এলো। এবার আমি কাট করব কাকে? এবার আমি কাট করব যে 1 থেকে যে হরাইজন্টাল লাইনটা বেরিয়েছিল, 1 এর পরের পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে সেখান থেকে যে হরাইজন্টাল লাইনটা বেরিয়েছিল C1 কে সেন্টার করেছি, তাহলে আমি কাট করব কাকে? 1 থেকে যে হরাইজন্টাল লাইনটা বেরোচ্ছে তাকে। এই জায়গাটা এসছে। নেক্সট, ওই একই মেজারমেন্ট নিয়ে বসাবো কোথায়? C2 তে, পরেরটায় C2। কাকে কাট করব? যারা বুঝলেন তার জন্য আরেকবার দেখো। দেখো, অর্থাৎ এই 2 নাম্বার থেকে যে প্রজেকশন লাইনটা বেরিয়েছে, ভালো কথা একটু বলে রাখি, এই লাইনগুলোকে কি বলে বলো তো? প্রজেকশন লাইন। আমরা ইচ্ছা করে এতক্ষণ ধরে আমরা এটাকে উচ্চারণ করিনি, তার কারণটা হচ্ছে আমরা এখন প্রজেকশন শিখিনি, আমরা পরের শিটের প্রজেকশন শিখবো। কিন্তু এই ধরনের লাইনগুলোকে বলা হয় কনস্ট্রাকশন লাইন বা প্রজেকশন লাইন। এতক্ষণ আমরা কনস্ট্রাকশন লাইন লাইন বলে বলে বলছি, কিন্তু আরেকটু দিন পরেই আমরা কিন্তু বলবো এটাকে প্রজেকশন লাইন। তার কারণ এই সমস্ত লাইনগুলো প্রজেক্ট করছে, অর্থাৎ এরা বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই বা এক্সিস্টেন্স নেই, কিন্তু এরা আমাদের ড্রয়িংটাকে করার জন্য আমাদের হেল্প করছে। এদের কনস্ট্রাকশন লাইন বলা হয়ে থাকে। ঠিক যখন প্রজেকশন আমরা শিখে যাব তখনই আমরা এটাকে প্রজেকশন লাইন বলবো। তাই আপাতত এখন প্রজেকশন লাইন আমরা বলতে পারছি না, তাহলে কনস্ট্রাকশন লাইনই বলছি। তার জন্য যে সমস্ত লাইনগুলো আমাদের হেল্প করছে, যেমন এই জেনারেটর গুলো বা এই হরাইজন্টাল লাইনগুলো, এদেরকে আমরা থিন লাইন এঁকেছিলাম। কিন্তু কোশ্চেনে যেটা থাকবে, কোশ্চেনে সার্কেলটা বলা ছিল 540, সার্কেলটা কিন্তু ডার্ক হয়েছে। এরপর অ্যান্সার যেটা বেরোবে কার্ভটা, সেটাও ডার্ক হবে। আচ্ছা, নেক্সট C2 তে বসিয়েছিলাম, C2 তে বসিয়ে আমি 2 নম্বরকে কাট করলাম। 2 থেকে যে লাইনটা বেরিয়েছে হরাইজন্টাল প্রজেকশন লাইনটা, তাকে আমি কাট করলাম। নেক্সট C3 তে বসিয়ে 3 নম্বর লাইন কোনটা? এই সেন্টার লাইনটাই 3 নম্বর লাইন ছিল, তাহলে সেন্টার লাইনকেই কাট করছে। হয়ে গেল। নেক্সট C4 এ বসিয়ে 4 থেকে যে লাইনটা বেরিয়েছে তাকে কাট করছে। C5 এ বসিয়ে 5 থেকে যে লাইনটা কাট করেছে সেটা বসাচ্ছে। C6 এ যদি আমার ড্রয়িং ঠিক থাকে তাহলে C6 কিন্তু জাস্ট এই লাইনটাকে টাচ করবে, কিন্তু ও ইন্টারসেক্ট করবে না, কারণ এই ডিসটেন্সটা তো রেডিয়াল ডিসটেন্সই ছিল, এই ডিসটেন্সটা সেম, তাহলে এই গ্যাপটা কখনোই ইন্টারসেক্ট করবে না, জাস্ট ওই লাইনটাকে টাচ করবে। C7 এ বসিয়ে আমি 7 নাম্বার যে লাইনটা আছে, 5 and 7 একই লাইনে আছে, সেটা কাট করলাম। C8 এ বসিয়ে তার পরেরটাকে বা 8 নম্বরটাকে। C9 এ বসিয়ে 9 কোথায় আছে? আবার অ্যাক্সিসের মধ্যেই আছে বা সেন্টারের মধ্যেই আছে, তাহলে C9 এ বসিয়ে আবার এটা দাগ আসবে, C9। নেক্সট C10 এ বসিয়ে 10 নম্বর লাইনটাকে কাট করলাম। C11 এ বসালাম জি, সেখান থেকে আমার আসবে তারপরের লাইনটা। আর C12 বসিয়ে আবার জাস্ট 12 কে টাচ করলো, 12 কিন্তু ইন্টারসেক্ট করলো না, টাচ করে থাকবে। তাহলে আমি এবার কিভাবে জয়েন করব? এবার আমাকে কি করতে হবে কি ফ্রেঞ্চ কার্ভের হেল্প নিতে হবে। ফ্রেঞ্চ কার্ভ আমরা আগেও দেখেছি। ফ্রেঞ্চ কার্ভ কিন্তু কোথায় কোথায় মিল হবে এটা তুমি মুখস্থ করেও পারবে না, জেনে দেখেও জানতে পারবে না, বা বন্ধুটা দেখেও করতে পারবে না। তোমাকে শিখতেই হবে কি করে ফ্রেঞ্চ কার্ভ ইউজ করতে হয়। তো আমি এখান দিয়ে শুরু করছি। দেখবো যে কোথায় গিয়ে নিশ্চয়ই কোথাও না কোথাও পয়েন্ট আমার মিলবে। যতটা পারবো ফ্রেঞ্চ কার্ভটাকে একবারই টানার চেষ্টা করব। কালকে একজন বন্ধু আমাদের ড্রয়িং পাঠিয়েছিল, বোধহয় খুব সম্ভব নীলাঞ্জন, যে ওর ফ্রেঞ্চ কার্ভটা খুব হালকা হয়ে গেছিল। কার্ভটা কিন্তু দুবার কেউ আঁকতে পারবে না। আমি প্রথমবার হালকা করলাম, পরের বার ডার্ক করব, সেই আশা কিন্তু কেউ করো না। তার কারণটা হচ্ছে, যখনই তুমি দুবার করে কোনো কার্ভ আঁকতে যাবে, একবার লাইট করার পর ডার্ক করতে যাবে, তোমাকে ডাবল লাইন হয়ে যাবে। ওটা মহাপাপ, মহা ভুল। ওই ভুলটা কিন্তু কখনোই করবে না। তোমরা ভালো করে কনফিডেন্টলি মনে করবে তুমি ড্রয়িং ঠিক করছো, করে তুমি একদম একবারই ডার্ক করলে, এটাকে সেকেন্ড টাইম কিছু করার চেষ্টাই করো না। হলো? দেখলে? এবারে ঠিক এই বাকি যে পয়েন্ট, আমি 4টে পয়েন্ট আনা হয়ে গেছে, বাকি যে পয়েন্ট গুলো আছে আমাকে খুঁজে দেখতে হবে কোথায় মিলটা হচ্ছে। এই জায়গাটা তুমি সবসময় মিল পাবে তেমন কোনো মানে নেই, তবু তোমাকে খুঁজে দেখতে হবে। দেখা যাচ্ছে না মনে হচ্ছে আমার হাতের জন্যই, আমি একটু লেফট হ্যান্ড দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। না, আমার বেঁকে যাবে, চেষ্টা করে লাভ নেই, তোমরা বুঝতে পারছো হয়তো। দেখো আমি এই 4টে পয়েন্টকে আমি ঠিক জয়েন করে দিলাম। হ্যাঁ স্যার, একবার বোঝা ফ্রেঞ্চ যাচ্ছে। কার্ভ সরিয়ে
একবার ফ্রেঞ্চ কার্ভ সরালে কিন্তু তোমরা কিন্তু আর সেট করতে পারবে না। তাই ফ্রেঞ্চ কার্ভ নিয়ে দুবার করবো একই জায়গায় লাইন কার্ভ আঁকবো, এটা কখনোই আশা করো না। বারবার করে বলছি, এই ভুলটা থেকে লাইট থাকুক, লাইট থেকে যদি যায় হালকা হয়ে গেল, ডার্ক করা হলো না, তাহলে আলাদা ব্যাপার হলো। কিন্তু ডবল লাইন দিয়ে ডার্ক করতে গেলে কিন্তু একদম মানে কি বলবো, ড্রয়িংটার শেষ হয়ে যাবে, ওই কাজটা করো না। নেক্সট এইটুকু হলো। এবার আমি তো বুঝে গেলাম এরম জায়গাতেই আছে, এরম জায়গায় যদি থাকে তাহলে আমি এখান থেকে আমি আগে পয়েন্টগুলো পেয়ে যাচ্ছি, দেখছি কোথায় গিয়ে আমার কার্ভটা মেলে। নিয়ম হচ্ছে একটা পয়েন্টকে তুমি আগে ফিক্সড করে পেন্সিল দিয়ে আটকে রাখো, তারপর ফ্রেঞ্চ কার্ভটা এরকম ঘুরিয়ে দেখো কোথায় গিয়ে তোমার সবকটা ভিউ মিলছে। দেখো এখানে একটু মিলছে, আবার মিলছে নাও বলে মনে হচ্ছে, দেখতে হবে কোন জায়গাটা সমস্যাটা হচ্ছে। এই একটা প্রবলেম হলো। এবার দেখতে পাচ্ছি এখান থেকে কার্ভটা এরকম না গিয়ে একটু বেঁকে এরকম ভাবে গেছে, তো তোমাকেও খুঁজে বেড়াতে হবে কোন জায়গাটা। দেখো এইখানে কার্ভটা একটু এরকম আছে, তোমায় সেই জায়গাটাই খুঁজে বের করতে হবে। এলো আমার কার্ভ, হলো। এটা হচ্ছে আমার অ্যান্সার। আজকে Yes. ম্যাডাম শেখাবেন ট্যানজেন্ট আর নরমাল, সেটা পরে বলছি। আগে দেখো এই অবধি কার্ভটা অনেকেই করে ফেলেছো, ভিডিও তো তোমরা দেখে নিয়েছো, তো তোমাদের এইটা বলছি যে আমাদের কার্ভের ওপর ট্যানজেন্ট নরমাল আঁকতে বলতে পারে, তার জন্য আমরা সেটা আজকে শিখে যাব। আর এখানে কি কি ডার্ক হবে, সার্কেলটা আমার কোশ্চেন ছিল তাই এটা ডার্ক হয়েছে, আর কার্ভটা আমার কোশ্চেনের অ্যান্সার তাই এটা ডার্ক হয়েছে। আর ট্যানজেন্ট নরমাল যদি ম্যাডাম আঁকতে বলছেন যেহেতু অ্যাজ কোশ্চেন, তাহলে সেটাও ডার্ক হবে। ট্যানজেন্ট আর নরমাল কাকে বলছে একটু বুঝে নি। ট্যানজেন্ট আর নরমাল হচ্ছে, আগে সার্কেলের ক্ষেত্রে বুঝে নি। একটা ধরো একটা সার্কেল রয়েছে, সার্কেলের মধ্যে যদি কোনো লাইন এভাবে দুটোকে পয়েন্টে ইন্টারসেক্ট করে চলে যায়, তখন আমরা তাকে বলি হচ্ছে, দেখা যাচ্ছে না দাঁড়াও, স্যার দেখা যাচ্ছে নর্মাল। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ও তাহলে এখানটায় আঁকছি, আমি মুছে দেবো আবার এই জিনিসটা। যদি এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে যদি কোনো একটা স্ট্রেট লাইন দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে কিন্তু, তখন তাকে বলা হয় সেকেন্ড বা সেকেন্ড। এই যে এই সেকেন্ড কাকে বলছে, তখন এটা স্ট্রেট লাইন মানে তার দুদিকে অ্যারো, অর্থাৎ দুদিকেই বাড়তে পারে, এন্ডলেস, এবং তারা যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে তাই তারা সেকেন্ড বলে। বাংলায় কি বলে আমি ভুলে গেছি, আমি জানি না এই জায়গাটা। কিন্তু এরপর যদি যখন ক্রমশ ছোট যদি এভাবে সরতে থাকে, তখন একটা সময় আসবে, দেখো এখনো পর্যন্ত সবাই দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করছে কিন্তু পয়েন্টগুলো কাছাকাছি চলে আসছে, এমন একটা সময় আসবে যে সেই স্ট্রেট লাইনটা শুধুমাত্র টাচ করে গেল সার্কেলকে, দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করলো না। একটা সময় আসবে জাস্ট টাচ করে, ওটাকে বলি ট্যানজেন্ট, স্পর্শক বাংলায় ট্যানজেন্ট বলে বাংলা। এই তাহলে ট্যানজেন্ট আর কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট কিন্তু একটাই হয়, দুটো হয় না। এই পয়েন্টটায় ট্যানজেন্ট একটা সার্কেলে বা একটা কার্ভে একটাই ট্যানজেন্ট হবে, দুটো হবে না। কিন্তু আরেকটা ট্যানজেন্ট পেতে পারি যদি অন্য পয়েন্টে যাই, এখানে গিয়ে আমি আরেকটা পেতে পারবো। অনেকগুলো প্রতি পয়েন্টে একটা সার্কেলের পেরিমিটারে যতগুলো পয়েন্ট আছে প্রতি পয়েন্টে কিন্তু ট্যানজেন্ট আঁকা যাবে, কিন্তু একই পয়েন্টে দুখানা ট্যানজেন্ট কখনোই আমি আলাদা করে দেখতে পাবো না, ওভারল্যাপিং হবে। একই পয়েন্টে দুখানা ট্যানজেন্ট আঁকা যায় না। এবার যাই হোক, এবার ট্যানজেন্টটা সেকেন্ড গুলো মুছে দিচ্ছি, যে ট্যানজেন্টটা যদি রাখি, সেই ট্যানজেন্টের সঙ্গে যদি আমি সেন্টারের একটা কানেক্ট করি, সার্কেলের সেন্টারটা যদি এখানে থাকে, সার্কেলটা এখানে ছিল, এই সেন্টার ট্যানজেন্ট আর ট্যানজেন্টের সঙ্গে যে পারপেন্ডিকুলার যে লাইনটা হয়, অবভিয়াসলি সেটা সার্কেলের জন্য কি হয়, সেটাই রেডিয়াস হয়ে যায়, কিন্তু অন্য কার্ভের ক্ষেত্রে সেটা রেডিয়াসটা হয় না, অন্য কিছু হয়। যাই হোক আমি বলছি যে ট্যানজেন্টের অ্যাজ ডেফিনেশন নরমাল কাকে বলছে, ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার যে লাইনটা হয় তাকে বলে নরমাল বা বাংলায় অভিলম্ব। ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার মানে এই লাইনটার যে অ্যাঙ্গেলটা হবে দুটোর মধ্যে 90 ডিগ্রি হতে হবে। সার্কেলের ক্ষেত্রে নরমাল কিন্তু ওই পয়েন্টের রেডিয়াসটাই, অর্থাৎ সেন্টার থেকে ডিসটেন্স, সার্কেলের ক্ষেত্রে বলছি, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যাবে। তো মোটামুটি ট্যানজেন্ট আর নরমালের আমি একটু ডেফিনেশন বললাম, এবার ম্যাডাম আরো ডিটেলে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, ম্যাডামের স্ক্রিনটা অন। না এখন অফ করিস না, একটু হোল্ড কর। কয়েকজন সাইক্লয়েড যারা দেখিয়েছো তারা এটা মাথায় রাখবে যে আমার সাইক্লয়েডের পয়েন্টটা শুরু হবে পি থেকে এবং সেটা শেষ হবে 12 দিয়ে যে লাইনটা পাস করছে আমার, অর্থাৎ আমার একদম বটম লাইনে গিয়ে কিন্তু সাইক্লয়েডের কার্ভটা শেষ হবে। এটা কিন্তু মাথায় রাখবে যে পি পয়েন্ট থেকে শুরু হবে এবং লাস্ট যে লাইন যেটা পি পয়েন্ট দিয়ে যে
সোজা হরিজন্টাল লাইনটা গেছে, তার উপর দিয়ে কিন্তু সাইক্লয়েডের লাস্ট পয়েন্টটা মিট করবে। এটা কিন্তু মাথায় রেখো। অনেকে কিন্তু 1 থেকে যোগ করেছো, 12টা কিন্তু বাদ দিয়ে গেছো, সেটা কিন্তু করো না, তাহলে সাইক্লয়েডটা ইনকমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? স্যার ঠিক আছে, বলছি যে এই আমি ক্রিয়াগুলো এরকম আমি করেছিলাম না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। কি বলো, কি বলছিলে? স্যার বলছি যে এই C1 থেকে যে মাপগুলো নিয়েছেন ওগুলো আমি ঠিক বুঝতে পারলাম না, ওটা একটু বোর্ডে করে দিয়ে ভালো হতো। C1 থেকে ওটা আমার কোনটা বাবা? ওই যে এই পয়েন্টগুলো, মাপগুলো, এই পয়েন্টগুলো? হ্যাঁ হ্যাঁ ওগুলো। আচ্ছা প্রিয়াঙ্কা, রেডিয়াসটা আচ্ছা ঠিক আছে, তুই স্ক্রিনটা অফ কর, বলে দিচ্ছি। মানে তৃপ্তি, তুমি বুঝতে পারছো না যে C1 C2 এগুলো বুঝতে পারছো না, এর লোকেশন বুঝতে পারছো না, নাকি পয়েন্ট গুলো সাইক্লয়েডে কি করে পেলাম সেটা বুঝতে পারছো না? কোনটা বুঝতে পারছো না বলো? এগুলো যে মানে কোন দিক দিয়ে আগলেন ওই মাপটা নিলেন বুঝতে পারলাম না ঠিক। মানে আমি যখন করছি আমার লাইনটা স্ট্রেট চলে যাচ্ছে একদম। মানে Straight? C1 C2 গুলো বুঝতে পেরেছো? C1 C2 লোকেশন বুঝতে পেরেছো? আচ্ছা, Yes, মানে ma'am. কিভাবে কাটছি সেটা বুঝতে পারোনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ কাকে ওটা নিয়ে বুঝতে পারছি। কাটছি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। খুব ভালো লাগলো এই যে তোমরা কোয়ারি করে নিয়ে আবার ক্লিয়ার করে নিচ্ছ, এটা খুব ভালো। আমাদের কিন্তু ভালো লাগে এগুলো। কেউ কিন্তু ডাউট নিয়ে ড্রয়িং শুরু করবে না, প্রত্যেকে ডাউটটাকে ক্লিয়ার করবে তারপর। সেন্টার করছি C1, কাটছি 1 লাইনকে। সেন্টার করব C2, কাটবো 2 লাইনকে। কোন মাপ নিয়ে? রেডিয়াস, সার্কেলের যা রেডিয়াস সেই মাপটা নিয়ে। এবার কি বোঝা গেল, নাকি আরেকবার বলবো? বলো, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি না? দেখিয়ে দিন ম্যাম। দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস, ঠিক আছে? সার্কেলের রেডিয়াস তো এটা, তৃপ্তি? ইয়েস ম্যাম। এইবার ধরো আমি একে C4 সেন্টারটায় বসাচ্ছি, তাহলে এইখানে আমি যা লিখেছি C1 সেন্টার হলে 1 লাইনকে কাটবো, তেমনি C4 যদি আমার সেন্টার হয় তাহলে 4 দিয়ে যে লাইনটা পাস করছে আমি কিন্তু তাকে কাটবো। এই যে দেখো কেটে ফেললাম। হ্যাঁ, আমি যেহেতু হাতে এঁকে সেহেতু এরকম আসছে, কাটবো কিন্তু এইভাবে। আবার C5 কে সেন্টার করব, 5 দিয়ে যে লাইনটা পাস করছে তাকে আমি কাটবো, অর্থাৎ এইখানে কাটবো। বোঝা গেল? বুঝতে পারলে? ইয়েস ম্যাম বুঝতে পেরেছি এবার। আচ্ছা, তুমি কি এবার একটু বলে ভিডিওটা রাখি, দেখেছো? C6 ভিডিও আমি সেন্ড করেছিলাম। ও ম্যাম ভিডিওটা দেখিনি, এখন করছিলাম আমি ঠিক পারছি না তাই আচ্ছা জিজ্ঞাসা আচ্ছা করলাম। ঠিক আছে, আমি আবার বলে ঠিক দিচ্ছি। আছে, দেখো এই একটা সময় আসবে তোমরা লেফটে কাট করবে না রাইটে কাট করবে বুঝতে পারবে না কোন জায়গাটা করবো। লেফটেও তো 4 আছে, রাইটেও 4 আছে। যেমন ম্যাডাম যে C4 কে সেন্টার করে যেটা বোঝালেন তৃপ্তিকে, C4 কে সেন্টার করে কি করবো, 4 থেকে একটা লাইন গেছে তাকে আমি বাদিকে কাট করবো না ডান দিকে কাট করবো। C6 এর আগে অবধি 6 নম্বর পয়েন্টের আগে পর্যন্ত আমি বাদিক করে করে কাট করতে করতে যাব, এবং C6 এর পরের থেকে রাইট ওয়ার্ড কাট করতে করতে যাব। বুঝতে পারলে কি পারলে না বলো, আমি আবার বুঝিয়ে বলছি। C6 পর্যন্ত আমরা লেফটে কাট করব, লেফট। C6 এর পর অর্থাৎ যখন নামবো, উঠবো আমরা C6 অবধি এইভাবে, কিন্তু নামবো কখন? C6 থেকে নামবো আমরা এই সাইড দিয়ে দিয়ে, ঠিক আছে? মানে রাইট সাইড দিয়ে আমরা নামবো। বোঝা গেল? ওকে ম্যাম। এবার দেখো ট্যানজেন্ট আর নরমাল আমি ড্র করব। খুব ইজি। এক্ষেত্রেও বলে রাখি, যদি কোয়েশ্চেনে ট্যানজেন্ট নরমাল ড্র করতে বলে তবেই ড্র করবে, আদারওয়াইজ ড্র গিয়ে সময় নষ্ট করবে না। ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। ধরো ট্যানজেন্ট কোশ্চেনটা এরকম আসবে, ড্র a tangent and normal at any point of cycloid. Draw tangent and normal at any point of cycloid. সেই পয়েন্টটা সাইক্লয়েডের মধ্যে এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। এই সাইক্লয়েডের মধ্যে হবে, পয়েন্ট কখনো এখানে হবে না বা এখানেও হবে না। বোঝা গেল? এই যে কষ্ট করে সাইক্লয়েডটা এঁকেছো,
এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট তোমাকে নিতে হবে অ্যাজ ইউ উইশ, সেই পয়েন্টের এগেনস্টে আমাকে নর্মাল আর ট্যানজেন্ট ড্র করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? কোয়েশ্চেনটা বোঝা গেছে? এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা প্রশ্ন হতে পারে এই পয়েন্টটা আমাকে আইডেন্টিফাই করে দেবে কিনা, পরীক্ষার সময় আমাকে বলে দেবে কিনা। কারণ এটা কখনোই বলতে পারবে না, তার কারণ হচ্ছে নিয়ম হচ্ছে ট্যানজেন্ট নরমাল আমরা আঁকি হচ্ছে সেই কার্ভটার উপরে কোনো একটা পয়েন্ট। কার্ভটা যেহেতু কোশ্চেন যে করেছে সে জানে না কার্ভটা কোথা দিয়ে যাবে, কাজে উনি বলতে পারবেন না। একটা পয়েন্টই কনস্ট্যান্ট পয়েন্ট, যে পয়েন্টটাই খুব মিল উনি বলতে পারবেন যে কোশ্চেনের মধ্যে ড্র দ্য ট্যানজেন্ট এন্ড নরমাল এট দ্য হাইয়েস্ট পিক অফ দ্য কার্ভ, অর্থাৎ সবচেয়ে উপরে অবধি যেখানে গেছে সেখান দিয়ে পাস করো। ভেবে দেখো সবচেয়ে উপরে মানে C6 এর পয়েন্টটা, ওই যে ম্যান যেটা দেখাচ্ছেন সেখান থেকে ট্যানজেন্ট নরমাল তোমার আঁকাই রয়েছে, ট্যানজেন্ট আঁকাই রয়েছে, প্রজেকশন লাইনই কথা বলছে, সেখানে ট্যানজেন্ট আঁকা রয়েছে। তো সেখানে তুমি আঁকতে পারবে না, কাজেই ওখানে তুমি এনি পয়েন্টের মধ্যে C6 ওই ভার্টেক্স এর পয়েন্টটা বা পিক পয়েন্ট তুমি নিতে পারবে না, বা তোমাকে এক্সামিনারও বলতে পারবে না। কাজেই এই কার্ভের মধ্যে অ্যাট এনি পয়েন্ট তোমাকে তোমার সুবিধা মতো যেখানটা ড্রয়িংটা ফাঁকা রয়েছে একটু পরিষ্কার জায়গা করে নিয়ে, কোনো প্রজেকশন লাইন মুছবেন না, ম্যাম এটা বোর্ড বলে মুছে নিয়েছেন, তোমরা কিন্তু কোনো লাইনই মুছতে পারবে না। যে প্রজেকশন লাইনগুলো আমি এঁকেছিলাম আমরা কিন্তু কোনো কিছু লাইন মুছবো না, তাই আমাকে তার মধ্যে থেকে একটু ডার্ক লাইনে ট্যানজেন্ট নরমালটা আঁকতে হবে যাতে জিনিসটা খুব প্রমিনেন্ট দেখায়। ম্যাম আগে এঁকে নিক, তারপর আমি আবার ড্রয়িংটার মধ্যে এঁকে দেখাবো। সাপোজ আমি এন পয়েন্টটা আমি চুজ করলাম, এন, এই এন পয়েন্টটা আমি নরমাল আর ট্যানজেন্ট ড্র করব। কিভাবে করছি দেখো, সার্কেলের যা রেডিয়াস সেই মাপটা আমার ফিক্সড হয়ে রয়েছে, এন এর পয়েন্টে বসালাম, বসিয়ে আমি যখন কাটবো তখন দেখবে এই সেন্টার লাইনের ওপরেই আসবে, কাটিং লাইনটাই সেন্টার লাইনের ওপরেই আসবে। অর্থাৎ কি করলাম, এখান থেকে আমি একে সেন্টার করলাম, রেডিয়াসের মাপ নিলাম, নিয়ে এই রকম জায়গায় ধরো আমার কাট করলো। যেই কাট হয়ে গেল, এইবারে পি বসাবো, সেট স্কোয়ারকে 90 ডিগ্রিতে সেট করব, দিয়ে একদম আমার লাস্ট যে হরিজন্টাল লাইনটা তার উপরে একটা স্ট্রেট পারপেন্ডিকুলার লাইন টানবো। এতদিন আমরা নিশ্চয়ই শিখেছি যে পারপেন্ডিকুলার লাইন সব থেকে ইজি টানা যায় সেট স্কোয়ার আর টি স্কোয়ারের মাধ্যমে, সেটাই আমরা অ্যাপ্লাই করব, কারণ ড্রয়িং আমাদের কিন্তু খুব ফাস্ট আঁকতে হবে। ঠিক আছে, এই সেটিংটা সবাই বুঝতে পারছো? 90 ডিগ্রিতে আমি সেট স্কোয়ারকে সেট করলাম, নিচে Yes. টি রয়েছে, আমি এঁকে দিলাম। একদম এই পয়েন্ট পর্যন্ত আঁকলাম। এই যে পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টের সাথে এবার এন কে তুমি যোগ করো, বাড়িয়ে দাও, এন কে মুছে দাও, বাড়িয়ে দাও, যখনই আঁকবে তখনই বাড়িয়ে দেবে। এইটা কিন্তু হয়ে গেল আমার রিকোয়ার্ড নরমাল, আমি নরমালটা পেয়ে গেছি। এবার স্যার কি বলেছে, নরমালের সাথে ট্যানজেন্ট 90 ডিগ্রি করে থাকে, তাহলে আমাকে এই লাইনটার সাপেক্ষে 90 ডিগ্রি হতে হবে। কিভাবে পারবো? দুটো সেট স্কোয়ার দিয়ে পারবো। দেখো এইভাবে আমি একটা সেট স্কোয়ার দিয়ে সেট করলাম, এই লাইনটার উপরে একদম সেট করব। বোঝা যাচ্ছে কোন লাইনটা? এই পয়েন্ট আর এই পয়েন্ট, যে লাইনটা টেনেছো ওই লাইনের উপরে একটা সেট স্কোয়ারকে সেট করলে, তারপর আরেকটা সেট স্কোয়ারকে তার সাথে লাগিয়ে দিলে, দেওয়ার পর এই সেট স্কোয়ারটাকে ফিক্স রাখো, এইটাকে সরিয়ে দাও, খেয়াল দেখো এটা যেন না সরে, সরিয়ে দাও। দেওয়ার পর একে আমার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এই বসিয়ে দাও। ম্যাডাম ভার্টিক্যালি করছে বলে স্লিপ করতে পারেন, আমি ড্রয়িং এ যখন করাবো তখন দেখিয়ে দিতে আবার প্রসেসটা দেখে নাও, একদম ঠিকঠাক প্রসেসটা। এই পয়েন্ট তোমার যে এন্ড পয়েন্টটা দিয়ে জানো পাস করে, এই আবার দেখাবো সেটআপটা। আমার কিন্তু ট্যানজেন্ট নরমাল হয়ে গেছে, এন পয়েন্টের এগেইনস্টে এটা আমি ও নাম দিচ্ছি, আর এটা নাম ধরো এস আর টি দিচ্ছি। আমাকে লিখতে হবে যে ও এন ইকুয়াল টু নরমাল। তলায় রেখ প্রিয়াঙ্কা, ছবির তলায় রেখো, ওরাও তাহলে উপরে লিখে দেবে, তলায় লেখ। হ্যাঁ দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে,
ON is required normal at N and ST is required tangent of N. এখানে বুঝতে এন পয়েন্টটা পেরেছো? খুব ইম্পর্টেন্ট। ট্যানজেন্ট নর্মাল কোন পয়েন্টটায় আমি আঁকছি সেটা কিন্তু বলতে হবে সবসময়, উল্লেখ যে ওএন করতেই যে হবে। কোন পয়েন্টের, কারণ পয়েন্ট চেঞ্জ হয়ে গেলে ট্যানজেন্ট নর্মাল চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে ট্যানজেন্ট নর্মাল কোন পয়েন্টে আঁকা হচ্ছে, এক পয়েন্ট এন বা পি বা কিউ যা ধরো না কেন, সেটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করে দেখাতে হবে ছবিতে যেটা আছে। আচ্ছা, এবার আমি আঁকা শুরু করি। এনি কোয়ারি? ম্যামের কে কারো কোয়ারি আছে? ম্যাম তাহলে স্ক্রিন অফ করবে, আমি তাহলে স্ক্রিন অন করবো। ওকে স্যার, আপনি স্ক্রিন অন করুন। ওকে ওকে। যদি কেউ বুঝতে না পারো, আমি তো আরেকবার সুযোগ পাচ্ছ, আমি ড্রয়িংটা করে দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। বলো। এই যে স্যার যে ছবিটা এঁকেছেন স্যার সাইক্লয়েডে, স্যার এইটা একটা এমনি স্যার সিঙ্গেল ছবি একটু তুলে পাঠিয়ে দেবেন স্যার গ্রুপে? আচ্ছা হ্যাঁ দিচ্ছি। গ্রুপে আমাদের অনেকেই বন্ধুরাও ছবি অনেকে- পাঠিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ অনেকে করে ফেলেছে। হ্যাঁ আমি দিয়ে দেবো, এটা ও যখন চাইছে আমি আবার দিয়ে দেবো। আর ভিডিওটাও দেখো ম্যাম পোস্ট করে দিয়েছেন, তুমি কিন্তু ভালো করে ভিডিওটা দেখবে। আচ্ছা, আমরা ট্যানজেন্ট নরমাল আঁকবো। কোথায় আঁকবো? ম্যাম এরকম একটা পয়েন্টে এঁকেছেন, আমি এরকম একটা পরিষ্কার, এই যে একটু গ্যাপ আছে, অন্য কোনো পজিশন লাইন নেই, তাই জন্য আমি এরকম একটা পয়েন্টকে আমি বেছে নিলাম। এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি, কোন পয়েন্ট? এন। এন নাম এন দেবো। পয়েন্ট স্যার। তা আমি নামটা আগে দেবো না কেন, আমি মুখে মুখে বলছি। খেয়াল করলে ম্যাডামকে একটু আগে কি করতে হলো, তোমাদেরকে আঁকাটা দেখাতে গিয়ে ওটা মুছতে হলো। তো লাইনটা ট্যানজেন্ট নর্মাল কোথা দিয়ে যাবে, আমি এমন জায়গায় এনটা লিখবো যেখানে ট্যানজেন্ট বা নর্মাল কোনো অবস্ট্রাকশন না আসে। তাই জন্য আমি পয়েন্ট এখন দেখাচ্ছি, কিন্তু আমি এখন এন লিখছি না, আমি পরে জায়গা বুঝে এন লিখবো। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ম্যাডাম কি করলেন, যে এই রেডিয়াসটা নিলেন, রেডিয়াসটা নিয়ে উনি সার্কেলে যে রেডিয়াসটা ছিল, রেডিয়াসটা নিয়ে এই পয়েন্ট থেকে একটা আর্ক টানলেন। কতদূর পর্যন্ত? সেন্টার লাইনটা পর্যন্তই, এই সেন্টার লাইনটা পর্যন্তই। এখন প্রশ্ন আসবে, সেন্টার লাইনটা পর্যন্ত কেন গেলে? এতগুলো তো হরাইজন্টাল লাইন আছে, সেখানে না গিয়ে হঠাৎ সেন্টার লাইনেই কেন কাট করব? ভেবে দেখো, তোমরা এই যে পয়েন্ট গুলো পেয়েছিলে, এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে, তুমি 12খানা পয়েন্ট তুমি এঁকেছো, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। মানে প্রতিটা পয়েন্ট লাইনের করেসপন্ডে দুটো করে পয়েন্ট তোমার পাওয়া যাচ্ছে। তাহলে এই পয়েন্ট গুলো কি করে পেয়েছিলে? যে সেন্টার লাইন থেকে আর্ক টেনে টেনে, ঠিক তো? সেন্টার লাইন থেকে আর্ক টেনে টেনে পেয়েছিলে। তো তোমাকে কি করতে Yes. হবে? উল্টো রিভার্স প্রসেস, অর্থাৎ তোমাকে কি করতে হবে? সেন্টার লাইনে আসতে হবে ফ্রম দা পেরিফেরি অফ দা কার্ভ, কার্ভের পেরিফেরি থেকে সেন্টার লাইন অব্দি আসতে হবে। তাহলে তোমার উপায় কি? তাহলে উল্টো রিভার্স প্রসেস, অর্থাৎ এই রেডিয়াসটার মাপ নিয়ে আমি কি করলাম, যেই পয়েন্টটা আমি পেরিফেরির মধ্যে বা সার্কামফারেন্সের মধ্যে পেয়েছি, সেখান থেকে আমি কাট করলাম, অর্থাৎ আমার এই সেন্টার লাইনটাকে কাট করে ফেললাম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট হলো। এখানে ম্যাডাম কোনো নাম দিয়েছে কিনা, না নাম দেননি, ঠিক আছে, আমি নাম দেওয়ার দরকার নেই। আর না, এই পয়েন্টটা আমার রিকোয়ার্ড পয়েন্ট নয় খুব একটা। তাহলে আমি কি করলাম, এই পয়েন্ট থেকে এই যে নিচে অবধি আমি চলে যাব, এখান থেকে ভার্টিক্যাল লাইন আঁকবো। এইটা যে কেন, সেটা হচ্ছে প্রসেস, অর্থাৎ এই ট্যানজেন্ট নরমাল আঁকার প্রসেস ডিফারেন্ট কার্ভের জন্য ডিফারেন্ট হয়। অর্থাৎ এখানে তুমি কোনো কমন কারণ তুমি খুঁজে পাবে না, এটা প্রসেস করে এটা পাওয়া গেছে। অর্থাৎ এখানে এই যে পয়েন্টটা গেছে, এই পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন এই অবধি এলাম, এই অবধি এলাম, কত দূর এলাম? অর্থাৎ একদম বটমের যে লাইন, হরাইজন্টাল লাইনটা গেছে সেই অবধি এলাম। এবার দেখো, এই যে লাইনটা আমাদের ম্যাম যেটা দেখিয়েছেন বা আমি যেটা দেখিয়েছি, একটা ট্যানজেন্ট বলেছি, একটা নর্মাল বলেছি, এটা নর্মাল বলেছি, এটা ট্যানজেন্ট আঁকবো। এবারে তাহলে এই লাইনটা কি? এটা তো কোনো অ্যান্সার নয়, ট্যানজেন্টও না নর্মালও না। তাহলে এটা আমার কি করছে? কনস্ট্রাকশন লাইনের মধ্যে পড়ছে, তাই সে থিন লাইনে হবে। এই পয়েন্টটার নাম বোধহয় ম্যাডাম ও দিয়েছিলেন, যাই হোক আমিও ও দিয়ে রাখলাম। এই ও পয়েন্টটা থেকে যদি আমি এই এন পয়েন্টটা অ্যাড করে দিই, যে কোনো কিছু দিয়ে, সেট স্কোয়ার দিয়ে বা ডায়াগোনাল স্কেল দিয়ে যদি আমি অ্যাড করে এক্সটেন্ড করি, সেটা হবে আমার নর্মাল। অবভিয়াসলি সেটা একটু ডার্ক হবে, কারণ দিস ইজ মাই অ্যান্সার, এটা একটা অ্যান্সার নর্মালটা। তাহলে আমার নর্মাল আঁকা হয়ে গেল। এরপর কি করেছি আমরা? ট্যানজেন্ট আঁকবো।
কি রিলেশন ট্যানজেন্ট আর নর্মালের? আমি বলেছিলাম ট্যানজেন্টের উপর নর্মাল হয় পারপেন্ডিকুলার, তাহলে এখানে হবে উল্টোটা করতে হবে, অর্থাৎ নর্মালের রেসপেক্টে ট্যানজেন্টটাকে আঁকতে হবে। খুব ধৈর্য ধরে এবার ড্রয়িংটা দেখতে হবে কি করে আমি সেট স্কোয়ার সেট করছি। প্রথমে আমি এটা করছি সেটা দেখো, একটা অসুবিধাটাকে আগে দেখাই। আমি এখন যেটা করবো তাতে করে একটা অসুবিধাটাকে আগে দেখাবো, অর্থাৎ আমি একটা ভুল মেথড বলাটা আমি বলতে পারছি না, একটা মেথড যেটা কিনা আমার সুইটেবল মেথড নয় সেটা আমি আগে দেখাচ্ছি। প্রথমে কি করলাম, এতদিন আমরা যে সেট স্কোয়ার দুটোকে সেট করতাম, দেখো আমার নিয়ম কি, এখানে আমি নর্মাল পারপেন্ডিকুলার রাখবো। তাহলে আমার কি করতে হবে, আমাকে এইখানে বরাবর যে লাইনটা রেসপেক্টে করব সেটা আমি আগে বসালাম। বসিয়ে দেখো এবার যদি আমি ট্যানজেন্ট আমি এখান দিয়ে আঁকতেই পারি, অর্থাৎ এই 90 ডিগ্রি করে আঁকতেই পারি, কিন্তু এভাবে যদি আমি আঁকি তাহলে আমার একটা সাইডই আঁকা হচ্ছে, এই সাইডটা আমি আঁকতে পারছি না। আমার এই সাইডটা আঁকতে পারছি কিন্তু এই সাইডে আমি ট্যানজেন্টটা আঁকতে পারছি না, কিন্তু ট্যানজেন্টটা দুদিকেই হবে। তাহলে আমি কিন্তু এই মেথডটা আমি আঁকতে পারবো না। তখন আমি কি করলাম, আমি আঁকতে পারতাম, এটাকে টানতে পারতাম যদি এই সেট স্কোয়ারটা এখানে না থাকতো। তাহলে আমাকে কি করতে হবে, একটা প্রসেস করতে হবে, কি করতে হবে, এই সেট স্কোয়ারটা সরালে ভালো হবে, কিন্তু সেই সরানোটা কিন্তু তোমার আমার ইচ্ছা মতো হবে না। কি করে করব, তার জন্য কি করছে দেখো, তুমি দেখতে পাচ্ছ না হয়তো, আমি একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই সেট স্কোয়ারটাকে তলায় আরেকটা সেট স্কোয়ার দিলাম, আমি কিন্তু একে নাড়াইনি, এই আমার নর্মাল ছিল, এই সেট স্কোয়ারটাকে এখানে রেখেছি, তলায় আমি আরেকটা সেট স্কোয়ার বসিয়ে আমি এটাকে স্লাইড করে সরিয়ে নিলাম। কেমন করে সরালাম, যাতে কিনা আমার এই লাইনটার সঙ্গে প্যারালালি হয়, অর্থাৎ এর প্যারালাল করে আমি এটা স্লাইড করে। হ্যাঁ বল। বলছি লেফটে দিয়ে করা, লেফট মানে সেট স্কোয়ারটাকে লেফটের দিকে করে করা, তাহলে ওরা দেখতে পাবে পুরোটা, বোঝা যাচ্ছে? এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, এরকম হলে ওরা দেখতে পাবে। আচ্ছা, থ্যাংক ইউ। এই দেখো এইটা প্রথমে এক্সটেন্ড করা হয়েছিল, টানা হয়েছিল নর্মালটা, তারপর আমি কি করলাম, এবার যদি আমি আবার যে অসুবিধাটাকে দেখিয়ে নিচ্ছি, যদি আমি এখানটাকে 90 ডিগ্রি, অনেকেই বলতে স্যার এভাবে 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, আমি তাহলে এভাবে আঁকবো না কেন? এভাবে যদি 90 ডিগ্রি আমি আঁকি তাহলে আমি একটা দিকে আঁকতে পারছি, এদিকটা কিন্তু আঁকতে পারছি না। তখন আমাকে কি করতে হবে, তাহলে আমাকে একটাই উপায়, তখন আমাকে কি করতে হবে, এইটাকে সরিয়ে নিতে হবে। কিভাবে সরাবো দেখো, আমি এর এর পাশ দিয়ে আমি আরেকটা সেট স্কোয়ারকে রাখছি ঠিক এইভাবে, এবার দেখা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, এবার আমি কি করলাম, স্লাইড করে নিয়ে সরিয়ে নিয়ে গেলাম, অর্থাৎ এই স্লাইডটা সরিয়ে গেল। কেন সরলাম, কারণ আমাকে দুদিকে আঁকতে হবে, তাহলে এই জায়গাটা আমার দরকার, তাই আমি ওকে স্লাইড করে সরালাম এমন করে যে এখন যদি আমি লাইন টানি এখানে, এই কিন্তু এর সঙ্গে প্যারালাল হবে, মানে এই অবস্থায় সেট স্কোয়ারটা কিন্তু এই লাইনের সঙ্গে প্যারালাল আছে, কারণ তলাতে আমাকে আরেকটা সেট স্কোয়ার একে সাপোর্ট দিয়ে দিয়েছে। এবার তুমি তলার সেট স্কোয়ারটা তুলে ফেলো, তুলে ফেললাম, তুলে ফেলে 90 ডিগ্রি দিকটা, এই যে 90 ডিগ্রি দিকটা আছে সেটাকে এমন করে বসাও যাতে তোমার এখানে ট্যানজেন্টটায় আসে, অর্থাৎ ট্যানজেনশিয়াল যে পয়েন্টটা আছে, সরি মোবাইলটা গেল নড়ে, ট্যানজেনশিয়াল যে পয়েন্টটা আছে সেটার মধ্যে বসাবে, সেট স্কোয়ার যেন না নড়ে, তোমার ট্যানজেন্ট রাখা হয়ে গেল। দিস ইজ এস, দিস ইজ টি, ইট ইজ পয়েন্ট এন, এটার নাম ধরো টিএন দিয়ে রাখলাম। দুটো টি হয়ে গেল, দুটো টি হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটার নাম না দিলেও হবে, থাক, ও এন ইজ দ্য নরমাল। হুম, ট্যানজেন্ট আর নরমাল দুটোই কিন্তু ডার্ক করবে, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যালো, নিরঞ্জন কিছু বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার আমি বলছি। স্যার নিরঞ্জন নিরঞ্জন বলে বলো ফেলো, না। তারপরে আমি বলছি। আচ্ছা আচ্ছা স্যার বলছি বলছি। স্যার ওই যে আচ্ছা তুই বলে আচ্ছা, বলছো তুই। নিরঞ্জন বলো। আচ্ছা স্যার বলছি, ওই যে যেটা আপনি ওই সেন্টার লাইন থেকে যেটা ও তে এসেছিল না, যেটা আপনি বললেন যে কনস্ট্রাকশন লাইন, ওই ছোটটা, হ্যাঁ 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 স্যার, ওটাকে প্রজেকশন লাইনও তো বলা যাবে তাই না? এখন আমরা তোমাদেরকে প্রজেকশনটা মাথায় দিয়ে রাখছি, কিন্তু এখন আমরা প্রজেকশন লাইন বলতে পারছি না, ঠিক এর পরের শীটে বলবো কেন স্যার? প্রজেকশন। হ্যাঁ, ওকে 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 ওকে, এখন না পড়িয়ে ওটা যে প্রজেকশন লাইন হলে কনফিউশন তৈরি হবে অনেক। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নেক্সট, এবার কে একজন বলছিল, সৌম্যদীপ বা কিছু কেউ? হ্যালো। হ্যাঁ স্যার, স্যার আমি বলছিলাম সৌম্যদীপ দাস। স্যার বলছি এই যে এন পয়েন্টটা যে নেব, এটার কি কোনো মানে স্পেসিফিকেশন আছে যে কোথায় নিতে হবে পার্টিকুলারলি, এরকম কিছু? না না, কোন এন্ড পয়েন্টটা?
এন 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 পয়েন্ট আছে, হ্যাঁ তোমার ইচ্ছা মতো, তোমাকে তো এটা বলতে পারবে না কারণ তুমি কার্ভটাই তোমার হাতে, কার্ভটা তুমি যে আঁকছো আমি তো জানি না কোথা দিয়ে কার্ভটা যাচ্ছে, আমি তো সেখানে কোনো পয়েন্ট বলতেই পারবো না। তোমার কার্ভের মধ্যে একটাই তিনটে পয়েন্ট আমার কনস্ট্যান্ট আমি বলতে পারবো, একটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, এটা আমার কনফার্ম, এটা আমি জানি তুমি কি আঁকছো, আমি জানি যে তোমার লাস্ট কোথায় হবে সেটা আমার জানা আছে, আর তোমার একদম পিক টাইম, পিক যেখানে কার্ভটা কাটে সেই পয়েন্টটা, এই তিনটে পয়েন্টই আমি তোমাকে বলতে পারবো, আদারওয়াইজ তোমার কার্ভ কোথা দিয়ে যাবে তুমিই জানো। কাজে যদি আমি কোশ্চেন মেকার হই তাহলে আমি কিন্তু কখনোই এটা তোমাকে চাইতেই পারবো না এই অমুক পয়েন্টে তুমি আঁকো, কাজেই আমাকে সৌম্যদীপ বাধ্য খুব ভালো তোমাকে কোশ্চেন বলতেই হবে করলে। এই পয়েন্ট। হ্যাঁ, আমি এখানে তোমাকে আরেকটু বলেছি যে সার্কেল নর্মাল ট্যানজেন্ট আঁকতে গেলে সার্কেলটা যাতে ডিস্টার্ব না হয় এটা ভেবে আমি যে কোনো পয়েন্টই নিতে পারি ওই কার্ভের ওপর, বোঝা গেল? আমরা ওই তাহলে দিকটা তো কেন শেষের করছি, ওই দিকে দিকটা করলে, সার্কেল শেষের নেই দিকে বলে করেছি তাই জন্য সার্কেল ডিস্টার্ব হবে না। হলো না। তুমি এই সাইডেও করতে পারো, তুমি সার্কেলটা ফিনিশ হওয়ার পরই তুমি কিন্তু করতে পারো, হ্যাঁ ওই জায়গাটাতেও করতে পারো, কোনো প্রবলেম নেই, মেথড সেম। ঠিক আছে, করেই দেখো না আচ্ছা কি ম্যাম, হয় ওকে। দেখি। ঠিক আছে, আমি করবো একটা, সাপোজ ধরো হ্যাঁ এই স্যার, পয়েন্টটা করছি, ছবিটা একদম হ্যাঁ স্যার বাজে করুন। দেখাবে কারণ তোমাকে সার্কেলকে ইন্টারসেক্ট করে যাবে, করি না কি আছে, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, আমি নামটা এবার এম দেবো, তাহলে আমি কি করবো, প্রথম কাজ কি হবে, আমি রেডিয়াস নিয়ে নিলাম, যারা বোঝেন তারা একবার বুঝে নাও, রেডিয়াস নিয়ে এই পয়েন্ট থেকে আমি সেন্টারটাকে কাট করব, এই হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, সেখান থেকে ভার্টিক্যাল লাইন রাখতে হবে। আমি তো গুলিয়ে ফেললাম, এই পয়েন্টটা ছিল না, হ্যাঁ এই পয়েন্টটা ছিল, ভার্টিক্যাল লাইন এলাম, এখানে এলাম, এবার এটার সাথে এটাকে জয়েন করলাম, এটা নর্মাল হয়ে গেল, ট্যানজেন্ট এই যে এম পয়েন্টে আর এখানে নর্মাল ট্যানজেন্ট এঁকেছি। বোঝা গেল সৌম্যদীপ? ইয়েস ম্যাম, বোঝা গেছে বোঝা গেছে। নিশ্চয়ই তবে দেখো নিশ্চয়ই, খুব এখানে যদি ভালো তোমার হাতে রয়েছে, এই পয়েন্ট সিলেকশনটা যখন তোমার হাতে রয়েছে তোমাকে এখানে একটা পারফরমেন্স দেখাতে হবে। আমি এখানে ড্রয়িংটা যদি করি কি হবে, ট্যানজেন্ট নর্মালটা এই সার্কেলকে টাচ করে যাচ্ছে, অবস্ট্রাকশন আসছে, ইয়েস ম্যাম, ছবিটা ইয়েস ক্লান্তি স্যার। দেখাচ্ছে, কাজে তোমাকে যখন তোমার হাতেই যখন রয়েছে তাহলে তোমাকে ড্রয়িং কে প্রেজেন্ট করার জন্য তোমাকেই বেছে দেখাতে হবে কোন জায়গাটা এটা আছে, ঠিক আছে? ওকে স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাজে এটা থ্যাংক তো ইউ বলার এই কিছু নেই, এটা আমাদের ডিউটি বাবা। কোশ্চেন করেছো এবং এই তোমার কোশ্চেনটা কিন্তু সবার মনে ছিল কিন্তু বলতে পারেনি বা তারা চিন্তাও করেনি, কিন্তু তারপর দেখা গেল দুটো ডিফারেন্স কি হলো, মেথড কিন্তু সেম, কিন্তু কেন ওইদিকে না নিয়ে আমরা এদিকে নিলাম সেটা আবার পরিষ্কার বোঝা গেল। কাজে কোশ্চেন করবে, কোশ্চেন করো, আমরা চাই কোশ্চেন করো, কারণ আমরা ফাঁকি দিয়ে পড়াচ্ছি না, তোমরাও ফাঁকি দিও না। কোশ্চেনটা কে করলো? স্যার সৌম্যদীপ। খুব ভালো, তোমরা ওর কোশ্চেনটা কিন্তু প্রত্যেকের কাজে লাগলো, কাজে তোমাদের মধ্যে কোনো কোশ্চেন যদি আসে, হ্যাঁ তোমাদের কোয়েরিটা যদি আসে তো অবশ্যই সেটা প্লেস করবে, আমরা অ্যান্সার দিতে দেবো। এবং সত্যি কথা এটা আমার মাথাতেও আসেনি যে আরেকবার করে দেখানো উচিত, খুব ভালো লাগলো, তোমরা যদি এরকম কোয়েরি করলে আমাদেরও কিন্তু ভালো লাগে, ঠিক আছে? তবে তৃপ্তি ম্যাডাম, আমি তো এই ছবিটা ক্লামজি হয়ে গেল, এই ছবিটাকে আমি পোস্ট করবো নাকি তোমাকে এর চেয়ে ভালো ছবি পোস্ট করে দেবো? এটা ক্লামজি হয়ে গেছে, আমি এটা আর পোস্ট করছি না। পোস্ট করার আগে কিন্তু ডাইমেনশন, স্কেল, নরমাল, ট্যানজেন্ট সবকিছু এঁকে একদম লিখে, যেন নাম্বার কাটার কোনো সুযোগ না পাওয়া যায়। এইটা পোস্ট করলে না যারা কিনা ক্লাসে অ্যাটেন্ড করেন তারা প্রত্যেকে দুটো করে ট্যানজেন্ট নাম্বার লিখে বসবে। আমি এটা পোস্ট করছি না, আমি অন্য একটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। হ্যালো, ওকে ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে? স্যার ডাইমেনশনটা স্যার দিয়ে দিন। আচ্ছা, ডাইমেনশনটা দেখে নাও। অবশ্যই দেবে। ডাইমেনশন তো খুব ইজি, এখানে সার্কেলের মধ্যে জেনারেটর গুলো করা আছে, মানে ডাইমেনশন লাইন তোমাকে আর কষ্ট করে করতে হবে না। আমি যে কোনো একটা জেনারেটরের মধ্যেই আমি একটা অ্যারো হেড বসিয়ে দিচ্ছি, দিলাম,
একটু 3:1 কালকে কেউ একজন একটা ড্রয়িং বোধহয় নীলাঞ্জনই পাঠিয়েছিল আমাকে পার্সোনালি, সেটা কিন্তু অ্যারোহেডটা খুব ছোট হয়ে গেছিল, খুব ছোট যেন না হয়, ঠিক আছে। এবার এটা গেল, আমি জানি না শিওর নামটা কে, আমি নীলাঞ্জন নামটা বলে ফেললাম ঠিকই, জানি না কে একজন পার্সোনালি পাঠিয়েছিল। হ্যাঁ স্যার আমি আচ্ছা, আমি কি করলাম, এবার এটাকে এখানে এখানে কিন্তু আমি ডাইমেনশন লিখতে পারবো না, তাহলে আমার ছবিটা বুঝতে পারবো না কি ডাইমেনশন। অ্যারোহেডটা দিয়ে রেখেছি, দিয়ে রেখে এবারে আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, এই জেনারেটর বরাবরই কিন্তু বাড়তে হবে, হ্যাঁ, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এবার তুমি যে কোনো একটা জায়গায় একটা হরাইজন্টাল লাইন টানো, এক্স লাইনটা মুছে দিলাম। তুমি বাদিকে টানতে পারতে, ডান দিকেও টানতে পারতে, ডান দিকে টানলে আমার কি নর্মালটাকে ইন্টারসেক্ট করছে বলে আমাকে প্রথমেই ম্যাডাম ধরবেন যে ডাইমেনশন লাইন কাউকে ইন্টারসেক্ট করে না, তার জন্য এক্ষেত্রে তো দেওয়া যেত না, তাই বাদিকে আমি করে এখানে এই লাইনটার উপরে 540 লিখে দিলাম। আর কোনো ডাইমেনশন কোশ্চেনে দেওয়া ছিল না, তার জন্য আমি সেটা দেখাতে পারবো না। স্কেল 1:1 অ্যান্সারও কোনো ডাইমেনশন আছে না, তাই আমি কিচ্ছু দেখাবো না। তলায় স্কেল 1:1। আর ওই ম্যাম যেগুলো লিখেছেন ওগুলো লিখতে হবে, কোথায় কোথায় ট্যানজেন্ট কোথায় নরমাল লিখতেই হবে। তলায় ছবির তলায় স্কেল 1:1। স্যার ট্যানজেন্ট আর নরমালটাকে কিভাবে লিখবো? ওই যে লিখবে একদম ON word এ। is required normal at ON is A required ম্যাম normal, লিখে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ST is the required tangent at point N। ইয়েস স্যার ইয়েস। ঠিক আছে, খুব ভালো লাগলো। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বাবা। স্যার বলছি যে নর্মালের ডাইমেনশন কি চায়? না না, নরমালটা চায় তো না। এন্ডলেস লাইন, চাইবে না। চাইবে না, নর্মালেরও চাইবে না, ট্যানজেন্টেরও চাইবে না। ওকে থ্যাংক শুধু ইউ। ওকে অ্যাঙ্গেলটা স্যার, মেপে দেখে থ্যাংক নেবে ইউ স্যার। 90 ডিগ্রি আছে কিনা। হুম, শুধু এই ইন্টারনাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আছে কিনা দেখে বোঝা যাবে। ওকে, তাহলে আজ এইটুকুই থাক। হুম, থ্যাংক Okay, ইউ sir. স্টুডেন্টস, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ম্যাডাম, থ্যাংক ইউ Thank you, অর্গানাইজার teachers. স্যার। Thank you, sir. Thank you, ma'am. ওকে, থ্যাংক তাহলে ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ জয়ন্ত, Thank you, থ্যাংক ইউ teachers. অর্গানাইজার স্যার। ওকে ওকে, বাই।